নমস্কার বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা। আজ আমি উপস্থিত হয়েছি রহস্য সন্ধানী দময়ন্তীর দ্বিতীয় গল্প নকল হীরের দ্বিতীয় খণ্ডটি নিয়ে। বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস একটা মাঝারি আকারের কারখানা। 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা 50,000 স্কোয়ার ফুটের মতো জায়গা। বাস রাস্তার সঙ্গে লাগোয়া প্রায় 300 ফুট লম্বা পাঁচিলের মাঝখানে বড় লোহার গেট, তার মাথায় লোহার পাত বেঁকিয়ে কারখানার নাম লেখা। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে মালপত্র রাখার জায়গা, সামনে ফাউন্ড্রি শপ আর ফেব্রিকেশন শপ, আর ডান দিকে অফিস। অফিসের সামনে গোটা কয়েক গাড়ি রাখার জায়গা আর একটা ছোট বাগান। সকালবেলা 11টা নাগাদ শিবেনের জিপে সমরেশ আর দময়ন্তীকে নিয়ে কারখানায় ঢুকলো। অফিস ঘরের সামনে তখন 4 জন ভদ্রলোক দাঁড়িয়ে। উদ্দেশ্য স্পষ্টতই ওদের সম্বর্ধনা করা। 4 জনের মধ্যে একজন সুশীলবাবু, বাকি 3 জন অপরিচিত। শিবেন জিপ দাঁড় করাতে সুশীলবাবু এবং আর একজন ওদের কাছে এগিয়ে এলেন। সুশীলবাবু তার স্বভাবসিদ্ধ বিনীত ভঙ্গিতে নমস্কার করে বললেন, আসুন শিবেন বাবু, আসুন মিসেস দাশগুপ্ত, মিস্টার দাশগুপ্ত। ওরা 3 জনে গাড়ি থেকে নেমে প্রতি নমস্কার করল। সুশীলবাবু বললেন, চলুন ভেতরে গিয়ে বসা যাক প্রথমে, তারপর না হয় আপনারা যা দেখবার দেখবেন। সতু, তুই ওদের তোর ঘরে নিয়ে গিয়ে বসা। ভালো কথা, এ হচ্ছে সাততকি সান্যাল, আমার ভাগ্নে এবং এই কারখানার ম্যানেজার। ভাগ্নেটিকে দেখলে চিত্ত প্রফুল্ল হয় না। গাঢ় বাদামি রঙের স্যুট পরা ভদ্রলোক, বয়স 33-34 হবে, প্রায় 5 ফুট 10 ইঞ্চি লম্বা, অসাধারণ স্বাস্থ্য, কিন্তু মুখটি যেন কেমন কুৎসিত নয় কিন্তু ভীতিপ্রদ। কোঁকড়ানো চুলের নিচে ঢালু কপাল, ঘন শুয়োপোকার মতো দুটো ভুরু, আর তার তলায় প্রায় অদৃশ্য 2টি ছোট ছোট চোখ, অনুচ্চ নাক আর অত্যন্ত সরু একজোড়া ঠোঁট সেই মুখে একটা কঠিন জান্তব নিষ্ঠুরতার ছাপ মেরে দিয়েছে। অথচ হাসিটি কিন্তু ভারী সুন্দর, একেবারে রমণীমোহন। বুঝতে অসুবিধা হয় না মেয়েদের আকৃষ্ট করতে ভাগ্নে বাবা জীবন একেবারে সিদ্ধহস্ত, কিন্তু পুরুষদের, বিশেষত প্রতিদ্বন্দ্বী পুরুষদের কাছে তিনি মোটেই আনন্দজনক নন। ম্যানেজারের ঘরটি বেশ বড়। একতলা লম্বা বাড়িটার এক প্রান্তে, তার একদিকে দরজা, অন্যদিকে বড় বড় দুটো কাঁচের জানলা, আর একদিকে নিশ্ছিদ্র দেওয়াল। এই দেওয়ালের দিকে পেছন করে ম্যানেজার একটা মাঝারি সাইজের টেবিলের সামনে বসেন। তার বাঁ দিকে দরজা আর ডান দিকে জানলা। সামনের জানলা দিয়ে চোখে পড়ে ফেব্রিকেশন শপ, আর ডান দিকের জানলা দিয়ে দেখা যায় বাউন্ডারি ওয়াল, আর তার ওপাশে বেগমভেলিয়ায় ঢাকা একটা সাদা বাড়ির দোতলার কিছু অংশ আর একটা ব্যালকানি। সাত্তকী সান্যাল ম্যানেজারের মোটা গদিমোড়া চেয়ারটিতে বসলেন। সুশীলবাবু এবং বাকি 3 জন তার উল্টো দিকে 4টে চেয়ার দখল করে বসল। সাত্তকী তার শুয়োপোকার মতো ভুরু দুটি নাচিয়ে একটি হাসি হেসে দময়ন্তীকে বললেন, প্রতাপের মৃত্যু রহস্যের কিছু সূত্র খুঁজতে নাকি আপনারা এই কারখানায় এসেছেন। এ দুটোর মধ্যে সম্পর্ক কোথায় সেটা অবশ্য আমার বোঝা সম্ভব নয়, তবে যেহেতু আমি এই কারখানায় অনেক দিন আছি, অতএব কি ধরনের সূত্র আপনি খুঁজছেন সেটা জানতে পারলে হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারতাম। দময়ন্তী মৃদু হেসে বলল, সেরকম কোনো সাহায্যের দরকার হবে কিনা জানি না, তবে আপাতত আমার কয়েকটা প্রশ্নের যদি উত্তর দিতেন তো খুব উপকার হতো। বিলক্ষণ, বলুন না আপনার কি প্রশ্ন আছে, আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয় উত্তর দেব, বলে সাত্তকী হাসতে লাগলেন। আচ্ছা, প্রতাপবাবু কোন ঘরে বসতেন? সাত্তকী হঠাৎ ভয়ানক গম্ভীর হয়ে গেল এই প্রশ্ন শুনে। বললেন, এই ঘরে। উনি আসার আগে এই ঘরে কে বসতেন? আমি। ও আচ্ছা। সুশীলবাবু, আপনি এবার একটু বাইরে যান, আমি ওকে একা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই।
সুশীলবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়লেন। বললেন, নিশ্চয়, আমি যাচ্ছি, একটু চায়ের ব্যবস্থা করি গিয়ে। সুশীলবাবু বেরিয়ে গেলে দময়ন্তী আবার শুরু করল। প্রতাপবাবুকে হত্যা করার কারণ হিসেবে দীপান্বিতা যা বলেছে, আপনি কি তা বিশ্বাস করেন সাত্তকীবাবু? করি। প্রতাপ সুবিধের লোক ছিল না। ছোট মামা যে তার মধ্যে কি দেখেছিলেন ভগবান জানেন। তার মতো একটা লোকের হাতে দীপুর মতো একটা মেয়েকে তুলে দেওয়া তার অন্যায়ই হয়েছিল। সেই অন্যায়ের ফল ভুগছেন এখন। আচ্ছা, প্রতাপবাবুর কি চরিত্র সত্যিই ভালো ছিল না? ভালো ছিল না বললেও কম বলা হয়। অত্যন্ত খারাপ পারভার্টেড ছেলে ছিল প্রতাপ। কি করেছিলেন উনি? সে অত্যন্ত নোংরা ব্যাপার। আর এ প্রশ্নের জবাবই বা আমাকে দিতে হবে কেন? পুলিশ কি এতদিনে সেটা বের করতে পারেনি? শিবেন মাথা নেড়ে বলল, না, আমরা কেবল শুনেছি যে মিস্টার চৌধুরীর চরিত্র ভালো ছিল না, কিন্তু তার কোনো বিশদ বিবরণ আমরা পাইনি। সুশীলবাবুও কিছু বলতে চাইছেন না, আর তার মেয়ে তো কিছু বলতেই চাইছেন না। আপনি জানেন কি না তা বলুন না। জানি, কিন্তু তা বলা যায় না। আপনাদেরই খুঁজে বের করতে হবে। বেশ, তা নয়, আমরা বের করে নেব। কিন্তু আপনি জানলেন কি করে? সুশীলবাবু বলেছেন? হ্যাঁ, ছোট মামা, তার ধারণা তো প্রতাপ একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। না, তিনি বলেননি। তবে কি দীপান্বিতা বলেছিলেন আপনাকে? প্রশ্নটা করল দময়ন্তী। কথার পিঠে জবাব দিতে গিয়ে আটকে গেল সাত্তকী। আমতা আমতা করে বলতে লাগলো, না, দীপু বলেনি। কে যে বলেছিল সেটা ঠিক মনে পড়ছে না। যিনি বলেছিলেন তিনি নিশ্চয় আপনার বিশ্বাসভাজন কেউ। তা না হলে আপনার একজন সহকর্মী এবং আত্মীয় সম্পর্কে এহেন কথা আপনি নিশ্চয় চট করে বিশ্বাস করে নিতেন না। কে হতে পারেন তিনি? একটু মনে করে দেখার চেষ্টা করুন না। না, ঠিক মনে করতে পারছি না, বেশ দৃঢ়তার সাথে বললেন সাত্তকী। তবে একেবারে এমনিও বিশ্বাস করে নিইনি। তাও ঠিক, দীপুকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলাম, সে কথাটা অস্বীকার করেনি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? সোনারপুরেই? প্রশ্নটার আকস্মিকতায় একটু ভেবাচাকা খেয়ে গেলেন সাত্তকী। বললেন, আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, গাড়িতে যেতে মিনিট 10 লাগে। কে কে আছেন আপনার বাড়িতে? এখানে আমি একাই থাকি, ছোট ফ্ল্যাট, গেস্ট থাকার অসুবিধে আছে। বলতে বলতে সাত্তকীর কপালের ভুরু দুটো মুখে মুখে জুড়ে গেল। তাদের ভেতরের ছোট্ট ছোট্ট দুটো চোখ আরও যেন কুঁচকে ছোট হয়ে গেল। কম্পিত গলায় বললেন, কিন্তু আমাকে এ প্রশ্ন করার অর্থ কি? আপনাদের কি ধারণা প্রতাপের মৃত্যুর পেছনে আমার হাত আছে? দময়ন্তী একটু হেসে বলল, থাকতেই পারে। এ কথাটা তো ঠিক যে প্রতাপের মৃত্যুতে সবচেয়ে লাভবান হয়েছেন আপনি। সেক্ষেত্রে আপনাকে এহেন সন্দেহ করা কি অন্যায়? দময়ন্তীর কথা শুনে সাত্তকী চেয়ারের ওপর খাড়া হয়ে বসলেন। তার সমস্ত শরীরটা ফুলে উঠল। মুখের হাসির মুখোশটা খসে গিয়ে একেবারে একটা কুৎসিত নিষ্ঠুরতা ফুটে উঠল। কিন্তু বিস্ফোরণ ঘটল না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সাত্তকী বললেন, প্রতাপের মৃত্যুতে আমি লাভবান হইনি, হয়েছেন ছোট মামা। তার এই প্রতিষ্ঠানটা বেঁচে গেছে। গোড়া থেকে আমি এর সঙ্গে জড়িয়ে আছি, তিল তিল করে বড় করে তুলেছি। এই কারখানাটা ছোট মামা প্রতাপের হাতে ছেড়ে দিয়ে পথে বসতে যাচ্ছিলেন। কি অবস্থা হয়েছিল কারখানাটার! কোনো ডিসিপ্লিন নেই, কাজকর্মের কোনো মাথা মুন্ডু নেই, ওয়ার্কার্সরা সব মাথায় চড়ে বসেছে। এই করে কোনো ব্যবসা চলে না। আমার আর কি লাভ হয়েছে? পরিশ্রম ডবল হয়েছে, এই যা। প্রতাপ যা নষ্ট করে গিয়েছে সেটা আবার তৈরি করা একেবারেই সহজ ব্যাপার নয়। লাভ যা হবার হয়েছে ছোট মামারই, আমার কিছু নয়। আর এই ঘরে বসার কথা ভাবছেন, এখানে বসে আমার অ্যাম্বিশন ফুলফিল হয়েছে? একেবারেই ভুল ধারণা। সাত্তকী সান্যাল চাকরির তোয়াক্কা করে না, এ কথা মনে রাখবেন।
কলকাতার অনেক বড় বড় অর্গানাইজেশন তাকে পেলে বর্তে যাবে। এখানে পড়ে আছি ছোট মামার জন্যে। তার প্রতি আমার এবং আমার পরিবারের কৃতজ্ঞ থাকার অনেক কারণ আছে। একসঙ্গে এতগুলো কথা বলে সাত্তকী হাঁপাতে লাগলেন। দময়ন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে এতক্ষণ সাত্তকীর দিকে তাকিয়েছিল। এখন প্রশ্ন করল, আচ্ছা, আপনার কোয়ালিফিকেশনটা কি? গলার মধ্যে শব্দ করে একটা ব্যঙ্গাত্মক হাসি হাসলেন সাত্তকী। বললেন, কোয়ালিফিকেশন? আমি গ্লাসগো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ার। বিলেত থেকে ফিরেছিলুম 8 বছর আগে একটা ভালো চাকরি নিয়ে, কিন্তু ছোট মামার রিকোয়েস্ট ফেলতে পারলুম না। এই বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এসে ভিড়ে গেলুম। তখন থেকেই এখানে আছি। এই আমার কোয়ালিফিকেশন। সাত্তকীর কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলেন সুশীলবাবু। বললেন, চা রেডি হয়ে গেছে, দিতে বলি? চা পর্ব শেষ হওয়ার পর সুশীলবাবু দময়ন্তীকে জিজ্ঞাসা করলেন, এবার তাহলে কারখানাটা ঘুরে দেখবে চলুন। সাত্তকী, এদের নিয়ে যাও সঙ্গে করে। দময়ন্তী উঠে দাঁড়িয়ে বলল, না সুশীলবাবু, আমরা নিজেরাই ঘুরে দেখব, কারোর সঙ্গে আসার কোনো দরকার নেই। সুশীলবাবু বোধহয় একটু অবাক হলেন, কিন্তু প্রতিবাদ করলেন না। বললেন, বেশ, তা নিজেরাই ঘুরে দেখুন। আমি আর সাত্তকী এখানেই অপেক্ষা করছি। দেখা হয়ে গেলে একসঙ্গে দীপুর বাড়িটা দেখতে যাব। দময়ন্তী ঘাড় নাড়ল। তারপর ডান দিকে জানলা দিয়ে পাঁচিলের ওপাশে বাড়িটার দিকে আঙুলে দেখিয়ে জিজ্ঞাসা করল, ওই বাড়িটা? সুশীলবাবু বললেন, হ্যাঁ, ওটাই। এই জানলাটায় পর্দা লাগানোর কোনো ব্যবস্থা নেই দেখছি। পর্দা কি কোনোদিনই লাগানো হতো না? পর্দা? ফ্যাক্টরির জানলায় আবার পর্দা কি? দময়ন্তী কিছুক্ষণ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, হ্যাঁ, তাও তো বটে। কিন্তু ওর চোখ দুটো চিন্তিত আর অন্যমনস্ক হয়ে রইল। শিবেন আর সমরেশ দুজনেই ওই দৃষ্টি চেনে। দুজনে কোনো কথা না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। বারান্দাটা বেশ চওড়া। অফিস বাড়িটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টানা। দময়ন্তী কিছুক্ষণ বাদে ঘর থেকে বেরিয়ে চিন্তিত আর অন্যমনস্ক ভাবেই কারখানার দিকে না গিয়ে উল্টো দিকে মেন গেটের দিকে হাঁটতে লাগলো। শিবেন বোধহয় এরকমই আশা করেছিল বলে মনে হয়। সেও কোনো রকম বাধা না দিয়ে বিনা বাক্য ব্যয়ে দময়ন্তীর পেছনে হাঁটতে শুরু করলো। গেটের সামনে পার্ক করা গাড়িগুলোর সামনে এসে থামলো দময়ন্তী। তারপর আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। শিবেনকে বলল, দেখছেন শিবেনবাবু, এখান থেকেও কিন্তু দীপান্বিতার বাড়ির বারান্দাটা দেখা যায়। শিবেন পেছন ফিরে দেখল। বলল, হ্যাঁ, তা যায় বটে, কিন্তু তাতে কি? দময়ন্তী একটা গাড়ির গায়ে ঠেসান দিয়ে চিন্তিত দৃষ্টিতে সামনের একটা ফুল গাছ পর্যবেক্ষণ করতে করতে বলল, না, তা আর কি বলে চুপ করে গেল। একজন খাকি ইউনিফর্ম পরা মাঝারি গড়নের মধ্যবয়স্ক ব্যক্তি এতক্ষণ অবাক হয়ে সমস্ত দৃশ্যটা দেখছিল। তিনজনকেই চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত উদ্বিগ্ন মুখে এগিয়ে এসে শিবেনকে সম্বোধন করে বলল, আমি এখানকার সিকিউরিটি অফিসার। আমি কি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারি স্যার? শিবেন হাত নেড়ে না বলতে যাচ্ছিল। দময়ন্তী বাধা দিল। বলল, নিশ্চয় নিশ্চয়। কি নাম আপনার? কতদিন কাজ করছেন এখানে আপনি? ভদ্রলোক অত্যন্ত খুশি হয়ে একগাল হেসে বললেন, আগে আমার নাম শ্রীনাথ ভট্টাচার্য। এখানে আমি আছি তা প্রায় বছর 8 হলো। এর আগে আর্মিতে ছিলাম। আমরা এখানে কেন এসেছি আপনি তা জানেন? নিশ্চয় জানি। আমি সিকিউরিটি অফিসার, জানবো না? আমার অজান্তে এখানে কি কিছু হয়? আচ্ছা, তাহলে প্রতাপবাবুর হত্যাকাণ্ড সম্পর্কে আমরা তদন্ত করতে এসেছি তা আপনি জানেন? যেদিন এ ঘটনা ঘটে সেদিন কি আপনি এখানেই ছিলেন? নিশ্চয় ছিলুম। জানেন, আমার এখানে 8 বছরে
মোট 2 দিন লিভ নেওয়া আছে, তাও সিক লিভ। সেদিন কি কি ঘটেছিল আপনার মনে পড়ে? মানে প্রতাপবাবু কি কি করেছিলেন, তার হাব ভাব কেমন ছিল ইত্যাদি। দময়ন্তীর প্রশ্ন শুনে শ্রীনাথের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। একটা গম্ভীর গলা খাঁকারি দিয়ে বললেন, বলছি। তারপর হাত দুটো বুকের ওপর আড়াআড়ি করে রেখে একটু নিচু গলায় শুরু করলেন। সেদিন ছিল 23 এপ্রিল। আমি অফিসে এসে পৌঁছলাম যখন, তখন ঠিক 7:30 বাজে। আর প্রতাপবাবু এলেন 7:45 নাগাদ। উনি সবসময় ফ্যাক্টরি খোলার মিনিট 15 আগে আসতেন। উনি যখন ঢুকলেন আমি তখন ওকে স্যালুট করলুম। মনে আছে উনি কোনো প্রত্যাভিবাদ করেননি, তবে সম্প্রতি এরকম মাঝে মাঝেই হচ্ছিল। ওকে খুব চিন্তিত আর বিমর্ষ লাগতো। যা হোক, ফ্যাক্টরিতে ঢুকেই উনি ওর ঘরে চলে গেলেন। দময়ন্তী বাধা দিয়ে প্রশ্ন করল, উনি কি হেঁটে আসতেন না গাড়িতে? উনি হেঁটেই আসতেন। ওই তো ওর বাড়ি দেখা যাচ্ছে, 5 মিনিটেরও তো পথ নয়। ওর গাড়িটা আগে বাড়ির গ্যারেজে থাকতো, ইদানিং কিন্তু ফ্যাক্টরিতেই থাকছিল। আর সেদিন উনি হেঁটেই এসেছিলেন। তারপর তেমন আর কিছু ঘটেনি। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়েছিলাম। উনি কি করছিলেন তা আর তেমন লক্ষ্য করিনি। বেলা 11টা নাগাদ উনি আমাকে ফোন করলেন। বললেন, আমি এখন একটু বেরোচ্ছি, অহিন্দ্রকে বলে দেবেন যেন একটু বাদে আমার গাড়িটা বাড়িতে লাগিয়ে দেয়। আর একটু বাদেই উনি আমার সামনে দিয়ে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যাবার প্রায় 20-25 মিনিট বাদে অহিন্দ্র গাড়ি নিয়ে ফিরে এলো। দেখি অহিন্দ্রের একেবারে পাগলের মতো চেহারা। বললে, ভট্টাচার্য বাবু শিগগিরই চলুন, বড়বাবু আপনাকে ডাকছেন। আমি বললুম, কেন রে, কি হয়েছে? সে বললে, চৌধুরী সাহেবকে ছোড় দিদি খুন করে ফেলেছে। শুনেই আমি সেই গাড়িতেই উঠে পড়লুম। দময়ন্তী আবার বাধা দিল, বলল, একটা প্রশ্ন আছে। আপনাদের ফ্যাক্টরিতে দুপুর কটায় ছুটি হয়? বেলা 1টার সময়, 1 ঘন্টার লাঞ্চ, তারপর 2টো থেকে 4:30। এটা জেনারেল শিফট, অন্য শিফটের কাজের সময় আবার আলাদা। প্রতাপবাবু 11টার সময় বেরিয়েছিলেন কি লাঞ্চে? না না, উনি তো রোজ 1:10 লাঞ্চে বেরোতেন। ওর সময় জ্ঞান ছিল অসাধারণ, ওকে দেখে ঘড়ি মেলানো যেত। কখনো শরীর খারাপ হলে বা অন্য কোনো ব্যক্তিগত কাজে কি কখনো তাড়াতাড়ি বাড়ি যাননি? গেছেন নিশ্চয়, তবে সেরকম ঘটনা আমার মনে পড়ে না। আপনাদের বড়বাবুর মুখে শুনেছি উনি নাকি হঠাৎ হঠাৎ কারখানা থেকে বেরিয়ে যেতেন, এদিক ওদিক ঘুরে বেড়াতেন। ম্যাডাম, কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। ওয়ার্কিং আওয়ার্সে ওকে আমি কখনো কারখানা থেকে বেরিয়ে যেতে দেখিনি। তবে আগে যখন উনি কখনোই রাত্রির 9টা বা 10টার আগে কারখানা থেকে বেরোতেন না, সম্প্রতি মাঝে মাঝে 4:30 ছুটির পর বেরিয়ে পড়তেন। কোথায় যেতেন আপনি জানেন? তা ঠিক জানা নেই, তবে শুনেছি মাঝে মাঝে নাকি ওকে এখানে একটা ময়ূরাক্ষী বলে হল আছে, সেই হলে ঢুকতে দেখা যেত। ওর বোধহয় সিনেমা দেখার নেশায় ধরেছিল। তা ময়ূরাক্ষীতে কি উনি একাই যেতেন না সঙ্গে কেউ যেত? সঙ্গে কেউ যেতে বলে তো শুনিনি, তবে আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। ওর কোনো রকমই দোষ ছিল না। মদ খেতেন না? খেতেন হয়তো, আমি কখনো ওকে কোনো বেচাল দেখিনি। আমরা কিন্তু শুনেছি, কাগজে পড়েছি যে ওর চরিত্র ভালো ছিল না, অথচ আপনি বলছেন। এইবার বাধা দিল শ্রীনাথ। রাগত কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওসব আমিও পড়েছি, একেবারে নির্ভেজাল মিথ্যে কথা সব। আচ্ছা, আপনিই বলুন না, কাজ করে যে লোকটা কুল পেত না, এসব করবার সময় কোথায় তার? দুশ্চরিত্র লোক কি আর দেখিনি? তারা সোজা চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারে না। আর চৌধুরী সাহেব দেবতুল্য মানুষ ছিলেন। তবে এ কথা রটে কেন? যা রটে তা তো কিছুটা বটে। কখনো নয়, ওসব কথা রটে
যাদের স্বার্থ আছে তারা রটায় বলে। এতদিন যারা হাতে মাথা কাটছিল প্রতাপ চৌধুরী আসায় তাদের খুব অসুবিধা হচ্ছিল কিনা তাই। চৌধুরী সাহেব যে প্রমাণ করে দিয়েছিলেন মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করেও প্রোডাকশন ডাবল করা যায়। আচ্ছা, সান্যাল সাহেব কি সেদিন তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, চৌধুরী সাহেবের বেরোনোর আধ ঘন্টা আগে উনি বেরিয়ে যান। কানাঘুষে শুনেছি সেদিন সকালে নাকি দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। তারপরই সান্যাল সাহেব কারখানা থেকে বেরিয়ে চলে যান। এরকম ঝগড়া কি আগেও হতো? আমরা ঠিক জানি না, তবে চৌধুরী সাহেব খুব শান্ত প্রকৃতির লোক ছিলেন। প্রায় কখনোই কারোর সঙ্গে জোরে কথা বলতেন না উনি। ওরা তিনজনে ফিরে আসার পর সুশীলবাবু জিজ্ঞাসা করলেন, কেমন দেখলেন আমাদের ফ্যাক্টরি? দময়ন্তী বলল, ভারী সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তাহলে কি করবেন? আপনার মেয়ের বাড়িটা একবার দেখতে যাব। বেশ তো, চলুন না। অহিন্দ্রকে গাড়িটা আনতে বলি? না না, তার কোনো দরকার নেই, আমরা হেঁটেই যাব। সে কি কথা, এই মে মাসের রোদ্দুরে এমন গরমে হেঁটে যাবেন? হ্যাঁ সুশীলবাবু, হেঁটেই যাব। আর হেঁটে যেতে যেতে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আপনি বলুন, অহিন্দ্রকে বলুন বাড়িটা খুলে রাখতে। সুশীলবাবু বিমর্ষ মুখে বললেন, বেশ তাই হবে। বলে শ্রীনাথকে কিছু পরামর্শ দিয়ে হাঁক ডাক করে গোটা তিনেক ছাতা জোগাড় করে ফেললেন। তারপর জোর করে ছাতাগুলো অতিথিদের হাতে ধরিয়ে দিলেন। দিয়ে চারজন ফ্যাক্টরি থেকে বেরিয়ে বাঁ দিকে মোড় নিলেন। বাস রাস্তা আর পাঁচিলের মধ্যে ফুট চারেক চওড়া ঘাসের জমি, তার মধ্যে একটা সরু পায়ে চলার পথ দিয়ে হাঁটতে শুরু করলেন তারা। হাঁটতে হাঁটতে দময়ন্তী প্রশ্ন করল, আচ্ছা সুশীলবাবু, আপনার ভাগ্নে মিস্টার সান্যাল তো হাইলি কোয়ালিফাইড, বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, তাই না? তাছাড়া তিনি বোধহয় আপনার জামাইয়ের চেয়ে বয়সে একটু বড়ই। তাহলে তাকে কারখানার সব রকম কর্তৃত্ব না দিয়ে আপনি জামাইকে দিলেন কেন? সে জামাই বলে? সুশীলবাবু বললেন, দেখুন, সব সময় কর্তৃত্ব আমি প্রতাপকে ঠিক দিইনি, তবে দেবার ইচ্ছে ছিল ঠিকই। সাত্তকী অত্যন্ত কোয়ালিফাইড ছেলে, কাজকর্মেও ভালো, সবই ঠিক, কিন্তু কি জানেন, ও বড় কঠিন হৃদয় লোক। কোনো কর্মচারীর যদি ভুল করলো তো তার আর কোনো ক্ষমা নেই। এখন আজকালকার দিনে এমনভাবে তো কোনো প্রতিষ্ঠান চালানো যায় না। নমনীয় না হলে, কঠিনে কোমলে না হলে আজকাল লোক চালানো বড় মুশকিল। কিন্তু সাত্তকী তা বিশ্বাস করে না। ফলে ওর হাতে যতদিন সমস্ত ক্ষমতা ছিল ততদিন প্রায়ই গন্ডগোল লেগে থাকতো। স্ট্রাইকের ঠেলায় প্রোডাকশন লাঠে উঠেছিল, কিন্তু প্রতাপ এসে সমস্ত কারখানার আবহাওয়াটাই পাল্টে দিল। তাই যদি হয় তাহলে ক্ষমতা প্রতাপ বাবুকে দিলেন না কেন? তার দুটো কারণ ছিল। প্রথম কারণ চক্ষু লজ্জা, দ্বিতীয় কারণ ওই কারখানাটা গড়ে তোলার পেছনে সাত্তকীর যে অবদান আছে তাতে তাকে চট করে সরানো অন্যায় হতো বলেই আমার বিশ্বাস। আপনার ছোট মেয়ের সঙ্গে সাত্তকীর সম্পর্ক কিরকম? ভালোই। সাত্তকী দিবুকে খুবই স্নেহ করে থাকে বলে আমার ধারণা। উনি কি বিবাহিত? না, মানে হ্যাঁ, সাত্তকী বিয়ে করেছিল, কিন্তু এখন সে ডিভোর্সড। ডিভোর্স হয়েছিল কেন, আপনার জানা আছে? না, তবে শুনেছি খুব ঝগড়াঝাটি হতো। আচ্ছা, ঘটনার দিন সাত্তকীবাবু কারখানা থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি চলে গিয়েছিলেন বলে শুনলুম। কেন সে কথা বলতে পারেন? কই, আমি তো জানি না, তবে মাঝে মাঝে ও তাড়াতাড়ি বাড়ি চলে যায় বলে শুনেছি। উদ্দেশ্য লাঞ্চের সময় কারখানায় এসে চেক করা যে কেউ মালপত্র সরাচ্ছে কিনা, যন্ত্রপাতি নষ্ট করছে কিনা ইত্যাদি। অদ্ভুত তো, ভদ্রলোকের মাথায় কি ছিট আছে নাকি? না, ছিট নয়, তবে ওই রকমই ভয়ানক সন্দেহ বাতিগ্রস্ত।
কাউকে সে বিশ্বাস করে না, আর মনে করে যে একেই বলে অ্যাডমিনিস্ট্রেশন। এই নিয়ে প্রতাপের সঙ্গে ওর মনোমালিন্য হতো। প্রতাপবাবু তো শুনলাম খুব শান্ত লোক ছিলেন, তাহলে তিনি রিভলভার রাখতেন কেন? সেটা আমি ওকে জোর করে দিয়েছিল। কেউ যখন কোনো প্রতিষ্ঠানের শীর্ষে ওঠে তখন তার শত্রুর সংখ্যা বেড়েই যায়। তার ওপর এই অঞ্চলটা তো তেমন ভালো নয়, খুন খারাপি হতে কতক্ষণ। বন্দুক পিস্তল বাড়িতে আছে জানলে চট করে বাজে লোক কাছে ঘেঁষে না। আপনাদের বাড়িতে কি বন্দুক পিস্তলের চল আছে? আছে। আমার 2 দাদাই খুব ভালো শিকারী, আমিও অল্প স্বল্প করে থাকি। সুচি আর দীপু দুজনেই ভালো বন্দুক চালাতে পারে। আচ্ছা, আপনার ভাগ্নে তো আপনাদের সত্যিকারের ভাগ্নে নয়, তার ওপর অত্যন্ত উচ্চশিক্ষিত। তার সঙ্গে আপনাদের মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা করেননি কখনো? না। কেন, বংশমর্যাদায় বেঁধেছিল? সুশীলবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, সেটা একটা কারণ বটে। তাছাড়া ওর বাবা শিবরতনকে আমি পছন্দ করি না। সে সৎ লোক নয়, তাকে আমার বেয়াই হিসেবে আমি চিন্তাই করতে পারি না। পুষ্পলতা প্রস্তাবটা ঠাড়ে ঠোড়ে আমার কাছে তোলবার চেষ্টা করেছিল ঠিকই, তবে সাহস করে শেষ পর্যন্ত তুলে উঠতে পারেনি। আপনার মেয়েরা তো ওকে ছোটবেলা থেকেই চেনে, তাদের কারোর ইচ্ছা ছিল না? সুশীলবাবুর মুখটা এবার বেশ গম্ভীর হয়ে গেল। বললেন, আমার জানা নেই মিসেস দাশগুপ্ত। এই হচ্ছে দীপুর বাড়ি বলে সামনে হাত বাড়িয়ে যে বাড়িটা দেখালেন তারই অংশবিশেষ বিদ্যা ইঞ্জিনিয়ারিং এর ভেতর থেকে দেখা গিয়েছিল। বাড়িটা দোতলা, সাদা সিমেন্ট পেন্ট করা, উঠেছে একেবারে রাস্তার ধার থেকেই। সাদামাটা বাড়ি, মাঝখানে সদর দরজা, দুপাশে দুটো দুটো করে 4টে জানলা। দোতলাতেও তাই, কেবল দরজার জায়গায় লম্বা লম্বা ঘষা কাঁচ বসানো সিঁড়ির জানলা। বাড়িটার সামনে দাঁড়ালে বাঁ দিকে ফ্যাক্টরি, আর ডান দিকে বেশ বড় একটা ফুটবল মাঠ, আর পেছনে খানিকটা জমি, তার কিছুটা ফুলের গাছ আর কিছুটা তরিতরকারির ক্ষেত, আর এক কোণে একটা টিনের সেট। ডান দিক আর পেছনের দিকের পাঁচিলটা প্রায় 10 ফুট উঁচু। বোধহয় ফুটবলের হাত থেকে একতলার জানলার কাঁচগুলো বাঁচানোর জন্যে। আপাতত দরজা জানলা সবই আষ্টে পিষ্টে বন্ধ। সুশীলবাবু চাবি দিয়ে নাইট ল্যাচ খুলে অতিথিদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। ঢুকেই সামনে সিঁড়ি, বাঁ দিকে রান্নাঘর আর বোধহয় চাকর বাকরদের থাকার ঘর, আর ডান দিকে বসবার ঘর। সুশীলবাবু জিজ্ঞাসা করলেন, প্রথমে কোথা থেকে শুরু করব আমরা? দময়ন্তী বলল, দোতলা থেকেই শুরু করা যাক। দোতলার প্ল্যানটা একতলার থেকে সামান্য অন্যরকম। সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা টানা চওড়া বারান্দা, বারান্দার একদিকে সিঁড়ি, দুপাশে দুটো দুটো ঘর আর বাথরুম, এবং অন্যদিকে ব্যালকানি। এই ব্যালকানিটাই ফ্যাক্টরির ভেতর থেকে দেখা যায়। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সুশীলবাবু জিজ্ঞাসা করলেন, এই ডান দিকে প্রতাপের ঘর আর বাঁ দিকে দীপুর ঘর, কোনটা আগে দেখবেন? দময়ন্তী বলল, চলুন আগে প্রতাপবাবুর ঘরটা দেখা যাক। সুশীলবাবু চাবি দিয়ে দরজা খুলে দিয়ে একপাশে সরে দাঁড়ালেন। বললেন, যান, আপনারা দেখে আসুন, আমি আর ঢুকবো না। দময়ন্তী মাথা নাড়ল, বলল, ঠিক আছে সুশীলবাবু, আমরা দেখে নিচ্ছি। ঘরটা প্রকাণ্ড, তার রাস্তার দিকে দুটো জানলা আর খেলার মাঠের দিকে দুটো। মাঠের দিকে জানলার নিচে একটা সিঙ্গেল খাট পাতা, খুবই সাধারণ খাট। তোশক, বালিশ, চাদর প্রভৃতির কোনোটাতেই বিলাসিতার সাক্ষ্য দেখা যাচ্ছে না। খাটের পাশে টুলের ওপর কতকগুলি বই, জলের গ্লাস আর টেলিফোন।
রাস্তার দিকে জানলার নিচে একটা বড় টেবিল আর একটা সাধারণ চেয়ার। টেবিলের ওপর কয়েকটা ফাইল আর কিছু বই। টেবিলের পাশে একটা বইয়ের আলমারি, তার মধ্যে নানা রকম বই। আলমারির মাথায় একটা ছোট্ট ট্রানজিস্টার রেডিও। সিঁড়ির দিকের দেওয়ালের সামনে একটা বড় আর দুটো ছোট ছোট সোফা। তবে আসবাবপত্র সাধারণ হলেও ঘরটার একটা বৈশিষ্ট্য আছে, তা হলো তার পরিপাট্যতা। দময়ন্তী চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা শিবেনবাবু, ঘটনার দিন ঘরটা কি এমনিই ছিল না নাড়াচাড়া করা হয়েছে? শিবেন বলল, না, এমনিই ছিল। অসম্ভব গোছানো স্বভাবের লোক ছিলেন প্রতাপ চৌধুরী। আমাদের সার্চ করতে কোনো অসুবিধাই হয়নি। ওর জামা কাপড় কোথায় থাকতো? কোনো আলমারি তো দেখছি না। ওর জামা কাপড় কিছু থাকতো বাথরুমের আনলায়, আর কিছু ওই স্টিলের ট্রাঙ্কে ওই বিছানার নিচে রয়েছে। দময়ন্তী শিবেনকে জিজ্ঞাসা করল, সার্চ করে কি কিছু পেয়েছিলেন? তেমন কিছুই নয়। কোনো চিঠিপত্র, ছবি বা ওই ধরনের কিছু? না, কিচ্ছু নয়। ভারী আশ্চর্য, ওকে কেউ চিঠি লিখতো না? দুশ্চরিত্র লোক, লিখতো না হয়তো, বা পড়েই হয়তো ছিঁড়ে ফেলতো। প্রেমপত্র হলে কি আর কেউ যত্ন করে তুলে রাখে? বইগুলো ঝেড়ে ঝুড়ে দেখেছেন? হ্যাঁ, কিচ্ছু নেই। আচ্ছা, ঘটনার পরে এবং পুলিশ আসার আগে কিছু সরিয়ে ফেলা হয়েছে এরকম কোনো লক্ষণ দেখতে পেয়েছেন? না, তবে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না বটে। কিন্তু সরাবে কে বা কেন? সেরকম কাগজপত্র থাকলে তো প্রতাপ চৌধুরী পাজি লোক, সেটা প্রমাণ করাটা সহজ হয়, তাই না? তাহলে দীপান্বিতাকেও বাঁচানো যায়। ঠিক তাই, সেখানেই তো খটকা লাগছে বলে দময়ন্তী পিছন ফিরল। বলল, চলুন, দেখা হয়ে গেছে, এরবার দীপান্বিতার ঘরে যাই। দীপান্বিতার ঘরটি প্রতাপের ঘরের সামনাসামনি, কিন্তু তার আসবাবপত্র সমস্তই অন্যরকম। অন্য ঘরটিতে যেমন সংযম বা পরিপাট্যতা রয়েছে, এ ঘরটিতে তা একেবারেই অনুপস্থিত। মেঝের কার্পেট থেকে শুরু করে খাট, আলনা, স্টিলের আলমারি, কাঠের আলমারি, ড্রেসিং টেবিল, সোফা সেট, মোড়া, রকিং চেয়ার, কি নেই। সমরেশ ঢুকেই বলল, ওরে বাস, ও ঘরটার পর এ ঘরটাকে যে একেবারে গোডাউন বলে মনে হচ্ছে। শিবেন সাহস্যে বলল, যা বলেছিস, গোডাউনই বটে। এ ঘর সার্চ করতে আমাদের দেদার সময় লেগেছে। যাই হোক বৌদি, এই দরজার মুখেই প্রতাপ চৌধুরীর মৃতদেহ পড়েছিল, চিত হয়ে পড়েছিল। একটা হাত পকেটে, পা দুটো ঘরের ভেতর, ঘাড় আর মাথা বাইরে। দীপান্বিতা গুলি করেছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে। এর থেকে দুটো সম্ভাবনার কথা মনে আসে। এক, প্রতাপ চৌধুরী কথা বলতে বলতে কিছুটা ঘরের ভেতরে ঢুকে এসে পকেটে হাত ঢোকান, দীপান্বিতা সঙ্গে সঙ্গে গুলি করে। অথবা উনি ঝড়ের বেগে বা পকেটে হাত দিয়েই ঘরে ঢুকেছিলেন, দীপান্বিতার গুলি খেয়ে একটু ভেতরে এসে তারপর উল্টে পড়ে যান। এ ব্যাপারে দীপান্বিতা কি বলছে? অসংলগ্ন কথাবার্তা বলছে। আসলে ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছিল যে সঠিক বিবরণ পাওয়া বোধহয় অসম্ভব। তা ঠিক। দীপান্বিতা যে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল তা কে বলল? সেটা দীপান্বিতাই জবানবন্দিতে বলেছে। কটা গুলি করেছিল? দুটো। একটা লাগে চেয়ারে, অন্যটা বুকে। তৎক্ষণাৎ মৃত্যু। প্রতাপবাবুর পকেটে ওই হীরের আংটি ছাড়া আর কি পাওয়া গিয়েছিল? রুমাল, চাবির রিং, মানিব্যাগ আর কলম। চাবির রিং? আচ্ছা, তার প্রত্যেকটা চাবির তালার সন্ধান পেয়েছেন আপনারা? সেরকম সন্ধান তো আমরা করিনি। করেননি? তাহলে আপনার ডিপার্টমেন্টের কাউকে একটু লাগিয়ে দেবেন। 2 দিনের মধ্যে আমাকে জানতেই হবে যে সবকটা চাবির তালার সন্ধান পাওয়া গেছে কিনা। শিবেন দময়ন্তীর কথায় বোধহয় একটু অবাক হলো,
কিন্তু কোনো প্রশ্ন করল না। বলল, বেশ, তাই হবে। এ ঘরে চিঠিপত্র কিছু পেয়েছেন? পেয়েছি, তবে তেমন কিছু নয়। সুশীলবাবুর লেখা কয়েকটা পোস্টকার্ড, তাদের সকলেরই বিষয়বস্তু অমুক দিন অতটা সময় যাইতেছি, লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা রাখিও। আর কয়েকটা চিঠি লেখা ওর দিদির বরাকর থেকে। তাদের আবার বিষয়বস্তু হচ্ছে, যে যাই বলুক না কেন কারো কথায় কান দেবে না, প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করবে না, এমন কিছু করবে না যাতে বাবা দুঃখ পায় ইত্যাদি। মানে ভালো ভালো উপদেশ আর কি। এরকম কটা চিঠি পেয়েছেন? বেশি নয়, গোটা 3। ইতিমধ্যে দময়ন্তী ঘরের ভেতর ঘুরতে শুরু করে দিয়েছে। প্রকাণ্ড জোড়া খাটের পাশে টেবিলের ওপর রাখা লাল রঙের টেলিফোনের নিচে রাখা ডাইরেক্টরিটা বের করে কিছুক্ষণ তার পাতা উল্টালো। তারপর সোফা সেটের সামনে নিচু টেবিলের তলার তাকে রাখা কয়েকটা ম্যাগাজিন টেনে বের করলো। কিছুক্ষণ তাদের পাতা উল্টিয়ে বলল, দেখুন শিবেনবাবু, এই ম্যাগাজিনগুলোর ওপর হাওড়া স্টেশনের বুক স্টলের ছাপ রয়েছে। শিবেন বলল, দেখেছি, বোধহয় বরাকর যাবার সময় কেনা। তাই হবে হয়তো, তবে ম্যাগাজিনগুলো কিন্তু এক সময়ের নয়। তা তো হতেই পারে, বরাকর মাঝে মাঝে যাওয়ায় তো কোনো বাধা নেই। তা অবশ্য নেই। আচ্ছা, এবার তাহলে চলুন নিচে যাই। একতলাটা ভালো করে দেখা দরকার। একতলায় 3টে ঘর। সিঁড়ির ডান দিকে বসবার ঘরটি তার ঠিক ওপরের ঘরটির মতোই দামি দামি আসবাবপত্রে সাজানো। সোফা সেট, বুককেস, ডিভান, টিভি সেট, রেডিওগ্রাম প্রভৃতি সবই আছে। দময়ন্তী ঘরে ঢুকেই সুশীলবাবুকে জিজ্ঞাসা করল, ঘটনার দিন আপনারা কে কোথায় বসেছিলেন? সুশীলবাবু রাস্তার দিকে জানলার নিচে রাখা বড় সোফাটা দেখিয়ে বললেন, ওইখানে আমি বসেছিলুম। আর আমার উল্টো দিকে ওই ছোট সোফাটায় বসেছিল দীপু। দময়ন্তী ছোট সোফার ওপর গিয়ে বসল। বলল, আপনি ওই বড় সোফাটার ওপর গিয়ে বসুন। বেশ। আপনি কিছু কাগজপত্র সই করাচ্ছিলেন সেদিন। কাগজপত্রগুলো কোথায় ছিল? সুশীলবাবু ঘরের এক পাশে রাখা একটা সেন্টার টেবিল দেখিয়ে বলল, ওটার ওপর। দীপুর কথা শুনে আমি যখন দৌড়ে উপরে যাই তখন আমার ধাক্কা লেগে ওটা উল্টে পড়ে যায়। কেউ বোধহয় তারপর পাশে সরিয়ে রেখেছে। দময়ন্তী এবার শিবেনকে বলল, আমার সামনে ওই জানলাটা একটু খুলে দেবেন প্লিজ। নিশ্চয়ই, বলে শিবেন জানলাটা খুলে দিল। জানলার ওপাশে বাস রাস্তা, তার ওপাশে একটা দোতলা লম্বা বাড়ি। বাড়িটার দোতলায় ছোট ছোট ফ্ল্যাট, আর নিচতলায় মিষ্টির দোকান, হার্ডওয়্যারের দোকান, একটা পোস্ট অফিস, একটা সাইকেল সারানোর দোকান আর একটা সেলুন। অনেক লোক ঘোরাঘুরি করছে, তবে মিষ্টির দোকান এবং সেলুনটাই সবচেয়ে বেশি জনপ্রিয় বলে মনে হলো। আর বাড়িটার দুপাশে দুটো বড় বড় ফ্যাক্টরি। দময়ন্তী কিছুক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তারপর সুশীলবাবুকে জিজ্ঞাসা করল, আপনি বলেছিলেন না যে প্রতাপবাবু তার এক বিধবা মাসির কাছে মানুষ হয়েছিলেন? তিনি কোথায় থাকেন? সুশীলবাবু বললেন, উনি থাকেন কেশবচন্দ্র অ্যাভিনিউয়ে, চন্দ্রহাল অ্যাপার্টমেন্টে। আমি কি ওর সঙ্গে একটু দেখা করতে পারি? পারেন, নিশ্চয় পারেন, আমি সব ব্যবস্থা করে দেব। বেশ, আগামী শনিবার তাহলে হলে ভালো হয়। আর একটা কথা, প্রতাপবাবু কি ঘন ঘন চুল ছাড়তেন? তা তো আমার জানা নেই, তবে খুব ছোট ছোট করে চুল ছাড়ত ঠিকই। আপনার ছোট মেয়ের বন্ধু বান্ধব ছিল না? ছিল, তবে ঘনিষ্ঠ কেউ ছিল বলে আমার জানা নেই। ওরা মেট্রোপলিটন ক্লাবের মেম্বার ছিল। দীপু প্রায় রোজ সন্ধেবেলা সেখানে তাস খেলতে যেত। ওই ক্লাবে ওর কিছু তাসুরে বন্ধু ছিল, সমবয়সী ছেলেমেয়েরা সব। প্রতাপবাবু যেতেন না? না, তবে আমি যেতুম।
আমি ওদের ক্লাবের মেম্বারশিপ করে দিয়েছিলাম। আমার দেখা হয়ে গেছে শিবেনবাবু, চলুন এবার যাওয়া যাক। ও ভালো কথা, এ বাড়িতে রান্না বান্না কে করতো? বৃন্দা। বৃন্দা বলে একটি মেয়ে, সে পুষ্পলতার শ্বশুর বাড়িতে কাজ করত, সেখান থেকেই এসেছিল। এই ঘটনার পর আবার সেখানেই ফিরে গেছে। ও, তাকে একবার বলবেন তো যে রবিবার যেন এসে একবার আমার সাথে দেখা করে। আজকের মতো এ পর্যন্তই। আবার উপস্থিত হব গল্পটির বাকি অংশ নিয়ে। অডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এই একক গল্প পাঠের চ্যানেলটিকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।